29 নভেম্বর 2021 মুম্বাইয়ের গ্র্যান্ড মেডিকেল কলেজের একজন 22 বছর বয়সী ছাত্রী বান্দ্রা বাস স্টেশন থেকে হঠাৎ উধাও হয়ে যায়, যার খোঁজ এখনো পাওয়া যায়নি। ঠিক এইরকম ঘটনা ভারতে প্রতি বছর হাজারো ঘটে, যেখানে হঠাৎ করেই কেউ নিখোঁজ হয়ে যায়, তার খোঁজ আর পাওয়া যায় না। একটি রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র আমাদের দেশের রাজধানী শহর দিল্লিতে প্রায় 23,000-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে 2025 সালের রিপোর্ট অনুযায়ী, যার মধ্যে 60% মহিলা, অর্থাৎ 14,000-এরও বেশি মহিলা ছিল। তবে বন্ধুরা, শুধুমাত্র দিল্লি শহর নয়, দিল্লি সহ দেশের অন্যান্য বড় শহর যেমন মুম্বাই, কলকাতা, এই শহরগুলিতেও সেই একই অবস্থা। এটা ঠিক যে নিখোঁজ হয়ে যাওয়া মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু একটা বড় অংশই চিরতরে হারিয়ে যায়, তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন ওই একটাই, এই মানুষগুলি কি আপনা আপনি ভস্ম হয়ে যায়, নাকি তারা এমন এক অন্ধকারে হারিয়ে যায় যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই? নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলির সাথে আসলে কি ঘটে, তারা কোথায় যায়? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই গভীর অন্ধকার বিষয়টি নিয়ে আলোচনা করি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কোনো অতি প্রাকৃতিক শক্তি নেই। এটা কোনো ভূতেরও খেলা নয়, বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। এটা হচ্ছে মানুষের দ্বারা মানুষের উপর চালানো একটা অন্ধকার ব্যবসা। 2016 থেকে 2023 পর্যন্ত প্রায় 30 লক্ষ মানুষ নিখোঁজ হয়েছে, আর এনসিআরবি রিপোর্টে বলা আছে এর মধ্যে 50 থেকে 60% মানুষকে খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ 40% মানুষকে এখনো খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়াদের মধ্যে বেশিরভাগই বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়, পরে আবার ফিরে আসে। কেউ অন্য শহরে গিয়ে বিয়ে করে ফেলে, কেউ অন্য শহরে কাজে যায়, কিন্তু বেশিরভাগই পড়ে যায় মানব পাচারের চক্করে। যেমন 2025-এর সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশ কলকাতার এক জায়গায় রেড করে এবং সেখান থেকে 9 জন নাবালিকা এবং 2 জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে। এরা পড়েছিল মানব পাচারের চক্করে। একইভাবে 2026-এর জানুয়ারিতে উড়িষ্যার রাউরকেল্লা পুলিশ 67 জন মহিলা এবং 6 জন শিশুকে উদ্ধার করে। এইভাবে যারা নিখোঁজ হয়ে যায় তাদের কিছু সংখ্যক মানুষকে পুলিশ খুঁজে বের করে, এবং যাদের পুলিশ খুঁজে বের করতে পারে না তাদের গোটা জীবন কাটে এক অন্ধকারে। তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে পড়ে মানুষ এই ট্র্যাপে, অর্থাৎ মানব পাচারের চক্করে? বন্ধুরা, মানব পাচারের একটা বড় উদ্দেশ্য হচ্ছে অর্গান ট্রাফিকিং, মানুষের শরীরের অঙ্গ চোরাচালান। এই সমস্যাটা শুধু ভারতের নয়, এটা গোটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একটি সমস্যা। অর্গান ট্রাফিকিং মানে হচ্ছে মানুষের শরীর থেকে কিডনি, লিভার ইত্যাদি জোর করে বা ঠকিয়ে নেওয়া, তারপর বিক্রি করা। এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার খেলা। অর্গান ট্রাফিকিং কত বড় কালো ব্যবসা আপনারা জানলেও অবাক হবেন। বন্ধুরা, গোটা বিশ্ব জুড়ে মানুষের বিভিন্ন অঙ্গের চাহিদা একদম আকাশ ছোঁয়া। শুধুমাত্র আমেরিকাতেই প্রায় 1,03,000-এরও বেশি মানুষ অর্গান ট্রান্সপ্লান্টের অপেক্ষায় আছে, এবং গোটা বিশ্ব জুড়ে প্রতি বছর প্রায় 1.5 লক্ষেরও বেশি অর্গান ট্রান্সপ্লান্ট হয়। তবে এর চাহিদা শুধুমাত্র 1.5 লক্ষতেই সীমিত নয়, এর থেকেও বহুগুণ বেশি। মিলিয়ন মিলিয়ন মানুষ অপেক্ষা করছে, আর প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় শুধুমাত্র অঙ্গ না পাওয়ার কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের মোট ট্রান্সপ্লান্টের 5 থেকে 10% কালো বাজারের অঙ্গ থেকে আসে। মানে প্রতি বছর প্রায় 12,000-এরও বেশি অবৈধ অঙ্গ প্রতিস্থাপন করা হয়। আর এই অবৈধ ব্যবসা থেকে প্রতি বছর তৈরি হয় প্রায় 84 থেকে 170 কোটি মার্কিন ডলার ব্ল্যাক মানি, যা ভারতীয় টাকায় প্রায় 7,000 থেকে 14,000 কোটি টাকা। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন মানুষ এই কালো ব্যবসা ছাড়ে না। এই ট্র্যাপে ছোট বড়, নারী পুরুষ সবাই পড়ে, কিন্তু পাচারকারীদের সব থেকে বেশি টার্গেটে থাকে দরিদ্র মানুষেরা, যাদের প্রচুর পরিমাণ ঋণ থাকে। 2008-এ ভারতের গুরগাঁও এলাকায় একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছিল। এই চক্রের মূল হেতা ছিল তথাকথিত ডাক্তার ডক্টর অমিত কুমার। ওই চক্রের ফাঁদে পড়েছিল মোহাম্মদ সেলিম নামে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা। তার বক্তব্য অনুযায়ী প্রথমে এক অপরিচিত ব্যক্তি তাকে কাজের প্রলোভন দেখায়। ভালো কাজের আশায় তিনি রাজি হয়ে যান, এবং পরে তাকে নিয়ে গিয়ে জোরপূর্বক আটকে রাখা হয়। এরপর তাকে অচেতন করে ফেলা হয়। যখন তার জ্ঞান ফিরে তখন তিনি বুঝতে পারেন তার শরীর থেকে একটি কিডনি অপসারণ করা হয়েছে। তবে বন্ধুরা, নিখোঁজ হয়ে যাওয়া ঘটনাগুলির জন্য শুধুমাত্র অঙ্গ পাচারকারীদের দায়ী করলে ভুল হবে। এর পিছনে আরো বড় একটি অবৈধ ব্যবসা আছে, যেখানে বিশেষ করে মেয়েদেরকেই টার্গেট করা হয়। হ্যাঁ, আমি কথা বলছি দেহ ব্যবসার সেই অন্ধকার গলি নিয়ে। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মেয়েকে ভালো কাজের প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে কিংবা অপহরণ করে বড় বড় শহরগুলির রেড লাইট এরিয়াগুলিতে নিয়ে যাওয়া হয়। के पति ने आकर बेच दिया थी बच्ची 12 साल की 13 साल की, उसको किडनैप करके चाय में कुछ मिला के पिला दिया गया, और जब वो उसको होश आया तो वो बिक रही थी कोठे के अंदर। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2022 সালে 1983 জন নারী দেহ ব্যবসার শিকার হয়েছে। এদের মধ্যে অনেকেই আগে নিখোঁজ তালিকায় ছিল। যেমন 2019 সালে দিল্লির একটি আশ্রম থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়, এবং কলকাতা পুলিশ সোনাগাছি রেড লাইট এরিয়া থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে। একবার কোনো মেয়ে রেড লাইট এরিয়াতে পৌঁছে গেলে সেখান থেকে বেরোনোর পথ প্রায় বন্ধ হয়ে যায়, কারণ সেখানে জোরপূর্বক আটকে রাখা হয়, মারধর করা হয়, এমনকি অনেক সময় ড্রাগস দিয়ে অচেতন করে ফেলা হয় এবং দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়। जिस बच्ची को खरीदा गया है बचपन में, जिसको पीटा गया है, जिसको जबरदस्ती दारू पिलाई गई है, उसको लत लगाई गई है, কোনো পরিচয় নেই, কোনো স্বাধীনতা নেই, এমনকি ফিরে আসারও কোনো পথ নেই। বন্ধুরা, এটা শুধু একটা ব্যবসা নয়, এটা মানুষের জীবনকে নিঃস্ব করে দেওয়ার একটা নিঠুর খেলা।
তবে এখন প্রশ্ন হচ্ছে এই পাচার চক্র কমাতে অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়ার এই চক্র কমাতে আমরা কি করতে পারি? বন্ধুরা, এর জন্য আমি আপনাদের আগে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ইনি হচ্ছেন গীতাঞ্জলি বাব্বার, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি তার এক ইন্টারভিউ বলেন, যারা এই কাজগুলো করছে অর্থাৎ রেড লাইট এরিয়ায় যারা থাকছে তারা নিজের ইচ্ছাকৃতভাবে থাকছে না, অথচ তাদের এতটা টর্চার করা হয় যে তারা বলতে বাধ্য হয় তারা নিজের ইচ্ছাকৃতভাবে এই কাজগুলি করছে, অর্থাৎ দেহ ব্যবসা করছে। তবে এখন প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ মানুষরা এর জন্য কি করতে পারি? বন্ধুরা, আমরা সাধারণ মানুষরা শুধুমাত্র এর জন্য সচেতন হতে পারি, যাতে আমাদের কেউ প্রলোভন দেখিয়ে ঠকাতে না পারে। আর এই সব কেসের ক্ষেত্রে আমরা পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করতে পারি, যাতে পুলিশ এই সমস্ত কেসের ক্ষেত্রে তাড়াতাড়ি অ্যাকশন নেয়। জয় হিন্দ।